করবেন সেটা আসলে যে সমস্যাটা আপনি নির্বাচন করেছেন সেটা ধরন, প্রকৃতি, উদ্দেশ্য, নমুনায়নের উপরে এটা নির্ভর করে। যেমন আমরা যদি বলি যে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করছি। কেন পর্যবেক্ষণের মাধ্যমে করি বলেন তো দেখি? পর্যবেক্ষণের মাধ্যমে কেন করব? একটা ছোট বাচ্চার কথাই ধরেন যে পর্যবেক্ষণ, এখানে আমি যখন একটা বাচ্চাকে নিয়ে তার সমস্যার সমাধান করব ক্লাসরুমের একটা বাচ্চা, তখন কিন্তু তাকে অবশ্যই পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে, তাকে আমাকে পর্যবেক্ষণ করতে হবে। কারণ কি, যে সে কিন্তু সব প্রশ্নের উত্তর আপনাকে দিবে না। হ্যাঁ, সে সব প্রশ্নের উত্তর দেবে না, এই কারণেই তাকে কিন্তু আপনাকে গভীর এবং সূক্ষ্মভাবে তাকে পর্যবেক্ষণ করতে হবে। অনেক সময় কি করছে বাচ্চাটা, যে সে হয়তো বলছে যে আমি লিখছি বা খুব মনোযোগ আছে, এরকম একটা ভাব দেখাচ্ছে, কিন্তু আপনি কাছে গিয়ে দিয়ে কিন্তু তাকে পর্যবেক্ষণ করছেন, আসলে সে কিছুই করেনি, খাতায় সে অনেক কিছু হিজিবিজি করছে। তো এই যে পর্যবেক্ষণটা যদি বাচ্চাদের দিকে আমাদের না থাকে, তাহলে কি হবে, যে বাচ্চাগুলো ডিরেল হয়ে যেতে পারে, তারা নানা রকম সমস্যার মধ্যে পড়বে, তারা অবশেষে সবশেষ তারা কি হবে, যে সংকটের মধ্যে পড়বে এবং একসময় দেখা যাবে কি যে সে ড্রপ আউট হচ্ছে। তো এই ক্ষেত্রে এই যে সমস্যাটা, এই ক্ষেত্রে আমাকে অবশ্যই তখন পর্যবেক্ষণ করতে হবে। এইভাবে দেখা যাচ্ছে যে আপনি যে সমস্যাটা নির্বাচন করেছেন, সেই সমস্যাটার ধরন, সেই সমস্যাটা প্রকৃতি, যে কি উদ্দেশ্যে এটা করেছেন, এবং নমুনায়নের উপর নির্ভর করেই আপনার এই ভিত্তি করে আপনার এই তথ্যগুলো সংগ্রহ করা হয়। তো এখানে কি যে প্রশ্নমালা, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, এফজিডি, ডকুমেন্ট বিশ্লেষণ। আচ্ছা, তো এখানে বলছে প্রশ্নমালা। প্রশ্নমালাকে আমরা বলি কি, যে প্রশ্নমালার যে আমরা অনেক সময় কোশ্চেনিয়ার ইংরেজি যেটাকে বলছি, এটা সাথে বেশি হয়তো অনেক সময় যারা গবেষণা করে বা গবেষণা কোশ্চেনের বিষয়টা, ওই শব্দটাই বেশি ইউজ করে। তাদের উদ্দেশ্যে প্রশ্নমালা মানে কি, বিভিন্ন উত্তরদাতার উদ্দেশ্যে কিছু প্রশ্ন বা বিবৃতি, সমষ্টি বা তালিকাকে প্রশ্নমালা বলে। সমাজের শিক্ষা গবেষণার জন্য তথ্য সংগ্রহের কৌশলের প্রশ্নমালা একটি বহুল প্রচলিত পদ্ধতি। গবেষণার একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে উপাত্ত সংগ্রহ, উপাত্ত তথ্য সংগ্রহ। একজন গবেষককে, কারণ তথ্য সংগ্রহ না করলে তো আমরা গবেষণা করতে পারছি না, কাজে এটা একটা খুবই পারবো, তথ্য সংগ্রহ না করলে কি আমরা গবেষণা করতে, তাহলে তথ্য সংগ্রহটা গবেষণার একটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। একজন গবেষককে এই কাজটা অত্যন্ত এবং খুবই সতর্কতার সাথে করতে হয়। যদি কৌশল যদি আমরা ঠিক করতে না পারি, যে কিভাবে আমরা এই তথ্য সংগ্রহ করব, তাহলে, এবং গবেষক যদি কৌশলী না হন, গবেষক যদি দক্ষ না হন এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে, বা এই যে প্রশ্নমালা যেটাকে বলা হচ্ছে, প্রশ্নমালার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করবো, এই প্রশ্নমালার তার ক্ষেত্রে যে কিভাবে প্রশ্নমালা প্রশ্ন তৈরি করবেন, কোন কোন ধরনের প্রশ্ন আপনাকে এখানে রাখতে হবে, অর্থাৎ একটা গবেষণা যখন আপনি করছেন, তখন গবেষণাটাকে সেই সমস্যাটাকে সঠিকভাবে বোঝার জন্য এবং সমাধানের জন্য আপনাকে সেই বিষয়টার উপরে গভীর জ্ঞান থাকতে হবে। বুঝতে হবে যে সমস্যাটা কি, কেন, কিভাবে, ইত্যাদি, এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে আপনাকে জানতে হবে। তারপরে একটা অনুসন্ধানী মন নিয়ে আপনাকে এটার গভীরে যেতে হবে। এইভাবে আপনাকে তারপরে একটা অনুসন্ধানী মন থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ অনুসন্ধানী মন কেন থাকতে হবে, যে সমস্যাটার গভীরে আপনাকে যেতে হবে, কারণ গভীরে যদি আপনি যেতে না পারেন, তাহলে এই সমস্যাটা আপনি ঠিকভাবে বুঝতে পারবেন না এবং সমস্যার সমাধানও করতে পারবেন না। তাই বলছি যে এই কৌশলটা যদি ঠিক না হয়, তাহলে গবেষণাটি যথার্থতা হারায়, অর্থাৎ আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আপনি বের করে আনতে পারবেন না। তাই গবেষক গৃহীত সমষ্টিটির উদ্দেশ্য, নমুনা ইত্যাদির উপর ভিত্তি করেই এই উপাত্ত, এখন নমুনায়ন
প্রয়োজনীয় কৌশল নির্বাচিত করবেন। এখন বলছে কি যে গবেষক গৃহীত সমস্যার উদ্দেশ্য, নমুনা ইত্যাদির উপর ভিত্তি করে এখন আপনি নমুনায়নটা কত বড় হবে, আপনার সমস্যাটা কি, এই যে আপনি যে সমস্যাটা নির্বাচন করেছেন সমস্যাটার উদ্দেশ্যটা কি, সমস্যার উদ্দেশ্য কি, এবং আপনি নমুনায়নটা আপনার কত বড় হবে, কত বড় হবে নমুনায়ন, মানে যে যাদেরকে কাছ থেকে সংগ্রহ করবেন, যে পপুলেশনটার কাছ থেকে আপনি এটা কত বড় হবে, এটা কি অনেক বড় হবে নাকি একদম ছোট হবে, এটা আপনাকে এই কৌশলটা আপনাকে জানতে হবে। উপত্য সংগ্রহের বিভিন্ন কৌশল আছে, যেমন বলছি যে প্রশ্নমালা সাক্ষাৎকার পর্যায়ে স্টাডি। আচ্ছা, উপত্য তথ্য সংগ্রহের জন্য একটি বহুল ব্যবহৃত কৌশল হচ্ছে প্রশ্নমালা। আচ্ছা, তো প্রশ্নমালা করার আগে প্রশ্নমালা আপনি কিভাবে আপনি প্রশ্ন তৈরি করবেন, প্রশ্নমালা যখন অনেকগুলো প্রশ্ন একসাথে থাকে তখনই সেটা হচ্ছে প্রশ্নমালা, তাই না? তখন এই প্রশ্নগুলো আপনি কিভাবে তৈরি করবেন, তাহলে প্রশ্ন তৈরি করার কিন্তু কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আপনাকে আচ্ছা, উত্তর পাওয়ার আশায় বিভিন্ন লোকের উদ্দেশ্যে উত্তর বলছে কি যে উত্তর পাওয়ার আশায় বিভিন্ন লোকের উদ্দেশ্যে কতিপয় প্রশ্নের সমষ্টি বা তালিকাকে প্রশ্নমালা বলে, তাই না? অর্থাৎ আপনি কিছু উত্তর পেতে চাচ্ছেন, কিছু প্রশ্ন আপনি সামনে দেখা দিচ্ছে এবং সেটার উত্তর আপনি পেতে চাচ্ছেন, তো তাহলে কি করতে হবে যে এই যে কিছু প্রশ্ন আপনি সমষ্টি বা তালিকাকে বলা হচ্ছে প্রশ্নমালা। বৃহৎ জনগোষ্ঠী থেকে তথ্য সংগ্রহের একটি বিশেষ পদ্ধতি হিসেবে সামাজিক শিক্ষা গবেষণায় প্রশ্নমালা বহুল ব্যবহার রয়েছে। বলছে কি যে বৃহৎ জনগোষ্ঠী থেকে তথ্য সংগ্রহের একটি বিশেষ পদ্ধতি হিসেবে সামাজিক ও শিক্ষা গবেষণায় প্রশ্নমালার বহুল ব্যবহার রয়েছে। প্রশ্নমালার অন্যতম দুটি উদ্দেশ্য হলো বর্ণনা ও পরিমাপন। দুটি উদ্দেশ্য হলো কি, একটা হচ্ছে বর্ণনা থাকবে সেখানে, আর একটা হচ্ছে পরিমাপন, অর্থাৎ পরিমাপ করবেন। শিক্ষা গবেষণায় ব্যবহৃত প্রশ্নপত্রে বিভিন্ন ধরনের প্রশ্ন কাঠামো ব্যবহার হয়, দুটি বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন প্রণয়ন করা হয়। উত্তরের ধরন এবং প্রশ্নমালা বিতরণ পদ্ধতি। আচ্ছা, উত্তরের ধরনের উপর ভিত্তি করে প্রশ্নমালাকে তিন ভাগে ভাগ করা যায়। নির্ধারিত উত্তর প্রশ্নমালা, ফিক্সড কোশ্চেনিয়ার যেটাকে বলা হয়, উন্মুক্ত প্রশ্নমালা, ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার এবং মিশ্র প্রশ্নমালা। এখন আমরা দেখি যে এই প্রশ্নমালাগুলো আসলে কি। নির্ধারিত উত্তরমূলক প্রশ্নমালা, ফিক্সড কোশ্চেনিয়ার, অর্থাৎ এখানে উত্তরটা নির্দিষ্ট হবে। নির্ধারিত প্রশ্নমালাতে প্রত্যেক প্রশ্নের সাথে সম্পর্ক কিছু সংখ্যক উত্তর লিপিবদ্ধ থাকে, মানে দেওয়া থাকে, কিন্তু প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু অনেক কাছাকাছি হয়। ওখান থেকে একদম যেটা সব অপেক্ষা ঠিক বা প্রযোজ্য সেখানেই টিক দিতে হবে। উত্তরগুলোর মধ্য থেকে উত্তরদাতার বিবেচনার প্রশ্ন অনুযায়ী যে উত্তরটি সব থেকে বেশি প্রযোজ্য সেটিতে টিক দেওয়ার নির্দেশনা থাকে। এই ধরনের প্রশ্নমালা সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না। নির্ধারিত প্রশ্নমালা গবেষক ব্যবহার করেন কেবলমাত্র তখনই যখন তিনি প্রশ্নের উত্তরের ধরন সম্পর্কে যথাযথ পূর্বানুমানে পৌঁছাতে পারেন এবং নিশ্চিত থাকেন যে বিষয়বস্তু সম্পর্কে উত্তরদাতার যথেষ্ট জ্ঞান আছে। তাহলে নির্ধারিত উত্তরমূলক প্রশ্নমালাটা কি বুঝতে পেরেছেন আপনারা? ফিক্সড কোশ্চেনিয়ার যেটা। জি ম্যাম। হ্যাঁ, বলেন দেখি।
ম্যাম নির্ধারিত প্রশ্নমালাতে যে ম্যাম হুম, প্রশ্নটা থাকবে, আমরা যে অ্যান্সারটা করব সেই অ্যান্সারটা যখন ম্যাম সঠিক হবে, ইভেন যে ম্যাম হচ্ছে আমাদের এই এই যখন হচ্ছে আমাদের এই উত্তরটা দেখবে, উত্তরদাতা তখন হচ্ছে বুঝতে পারবে যে হ্যাঁ, এই বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণে একটা জ্ঞান রয়েছে, কারণ হচ্ছে আমরা ওই বিষয়ে পড়াশোনা করেছি বলেই আমরা এর সঠিক অ্যান্সার দিতে পেরেছি। হ্যাঁ, কারণ প্রশ্নের উত্তরগুলো কি হয় যে প্রত্যেকটাই মনে হয় কি ঠিক, এটাও ঠিক, কিন্তু আপনাকে সূক্ষ্মভাবে যদি বিচার যদি আপনি করতে পারেন, অর্থাৎ আমাদের যদি আপনার খুব স্পষ্ট ধারণা থাকে, তাহলেই বোঝা যাবে যে সেই বিষয়টা সম্বন্ধে যিনি উত্তর দিচ্ছেন তার খুব স্পষ্ট ধারণা আছেন। তা নাহলে উনি কিন্তু ওই যে কাছাকাছি যে উত্তর ঠিক দিতে পারে, কিন্তু খুব সূক্ষ্ম ধারণা, স্বচ্ছ ধারণা আছে বলেই এটাকে উত্তরটিকে চিন্তাটিকে বেছে। আচ্ছা, এখানে বলছে কি যে প্রাথমিক বিদ্যালয় সেটি প্রয়োগ উপযোগিতা যাচাই মতামতমালা প্রাথমিক শিক্ষার্থীর জন্য। এখানে বলছে তোমার পাঠ্যপুস্তকে আইসিটি সম্পর্কিত বিষয়বস্তু আছে, হ্যাঁ না, এটার ব্যবহার হাতে করা উচিত। এগুলো বাচ্চারা কি উত্তর দেবে, কম্পিউটার করা কি না, না তো বাচ্চারা বলতে পারে তাদের তাই না? জি ম্যাম। আচ্ছা, তারপরে কম্পিউটার তথ্য সংরক্ষণ সম্পর্কে ধারণা, প্রত্যেকটা এর কি ওই প্রশ্ন। আচ্ছা, আমরা নির্ধারিত প্রশ্নমালা ঠিক আছে, এটার সুবিধাটা কি আমরা দেখি। আর এখানে প্রশ্নমালা থেকে যে উত্তর সমূহ বিশ্লেষণের সুবিধার্থে অতি সহজে প্রক্রিয়াজাত করা সম্ভব। যে উত্তরটা আমি পাই, সংখ্যক বৈশিষ্ট্যের মধ্যে সীমাবদ্ধ থাকা বিধায় হচ্ছে কি নির্দিষ্ট কিছু সংখ্যক বৈশিষ্ট্যের মধ্যে সীমাবদ্ধ থাকে বিধায় উত্তরগুলোকে অতি সহজ কোডিং যেটা হয় করা হয়। সংকেতায়নের সময় গবেষক প্রত্যেক উত্তরের বিপরীতে সুবিধামতো একটি ব্যবহার করেন। এক এক ধরনের উত্তরকে আপনি এক জায়গায় রাখবেন, শ্রেণীকরণ যেটাকে বলা হচ্ছে কোডিং, হবে একটা কোডিং করতে হবে। সংকেতায়নের সময় গবেষক প্রত্যেক বিপরীতে সুবিধামতো একটি সংখ্যা ব্যবহার, অর্থাৎ ক্ষেত্রে আপনি করবেন এবং যেগুলো একই ধরনের সেখানে এক জায়গায় রাখতে হবে। এই ধরনের প্রশ্নমালা থেকে সংগৃহীত তথ্যসমূহ অতি সহজে সারণী প্রস্তুত করা সম্ভব। খুব সহজে টেবিল করা যায়। টেবিল সম্বন্ধে নিশ্চয়ই আপনার ধারণা আছে, তাই না? আছে না? টেবিল যা তথ্যের পারস্পরিক তুলনা ও বিশ্লেষণ সহজ হয়। টেবিলের মধ্যে কি করে যে একটা আমরা খুব দুইটা বস্তুর মধ্যে আমরা দুইটা বিষয়ের মধ্যে আমরা পারস্পরিক তুলনা করতে পারি। তার ফলে এই তুলনা একটা বিষয়কে বিশ্লেষণ করতে পারি। যেমন সুফিয়া কামাল, এই দুইজন করতে পারি। দুজনের মধ্যে যদি আমরা পার্থক্য করতে চাই, তাহলে আমরা তাদের যে বিভিন্ন এগুলো আমরা টেবিলের আকারে সাজাবো, তারপরে এটাকে আমরা বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসতে পারবো। হয়তো বলবো যে বেগম রোকেয়া এই ক্ষেত্রে এগিয়ে আছেন, বা কবি সুফিয়া কামাল এই বিষয়ে বেশি নারীদের নিয়ে চিন্তা ভাবনা করেছেন, যেটা হয়তো বেগম রোকেয়া করেননি, বা মানে একটা তুলনামূলক আলোচনা। এক্ষেত্রে উত্তরদাতার দানের জন্য উত্তরদাতাকে বেশি কিছু লিখতে হয় না, শুধু নিজের পছন্দের উপরে চলে। যেমন যেহেতু এখানে ফিক্স কিছু উত্তর থাকে, এই জন্য ঠিক দিলেই হয়। পদ্ধতিতে প্রশ্নপত্র উত্তর প্রদান করতে পারে। যে একজন লেখাপড়া জানে না, তাকেও যদি আপনি প্রশ্ন, সেও কিন্তু এখানে আপনাকে উত্তর দিতে পারবে। উত্তরদাতাকে তেমন কিছু লিখতে হয় না,
সেহেতু স্বল্প সময়ে উত্তরদাতার পক্ষে প্রশ্নের উত্তর প্রদান করা সম্ভব এবং আসলে এটা সহজেই উত্তর সংগ্রহ করা সম্ভব হয় এবং যারা উত্তর দেন তারাও কিন্তু এভাবে উত্তর দিতে রাজি হন। দেখবেন যে আপনি যদি কিছু ওই যে লিখিত কিছু প্রশ্ন থাকে উন্মুক্ত, সেই প্রশ্নগুলো কিন্তু কারণ ওটা লিখতে হবে, নিজের মতামত প্রকাশ করতে হবে যে এই ভাবে যে প্রশ্নটা করা হয় এখানে কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তারা। রাজ্যকে প্রেরিত প্রশ্নমালা যদি নির্ধারিত উত্তরমূলক প্রশ্নমালা হয় তবে উত্তর প্রদানকারী পক্ষ থেকে পূরণকৃত প্রশ্নমালা করার সম্ভাবনা বলছে কি যে রাজ্যকে আমরা অনেক সময় করি কি যে নিজেদের কিছু প্রশিক্ষণ প্রাপ্ত লোক এটা আমরা করতে পারি অথবা রাজ্যকে আমরা এই প্রশ্নমালাটা পূরণ করতে পারি এবং এটা ফেরত তো অবশ্যই দেবে। অনেক ক্ষেত্রে নির্ধারিত প্রশ্নমালায় যে উত্তরটা হবে আর কি সেটা সময় খুঁজে বের করা যায় না, যা হচ্ছে যে সম্ভাব্য উত্তরটা বাদ পড়ে যায়। সেক্ষেত্রে তার জন্য প্রযোজ্য সেটির অভাবে এমন উত্তর বেছে নেন যা আদৌ প্রযোজ্য নয়। আচ্ছা, সঠিক তথ্য গবেষণায় ফলাফলের যার ফলে কি হয়, সঠিক উত্তর যদি আমরা খুঁজে বের করতে না উত্তরদাতা মনে করছেন যে এটা সঠিক নয়, তখন উত্তর বেছে নেওয়াটা আদৌ হয়তো প্রযোজ্য নয় ওটার জন্য। যার ফলে কি হয়, আমরা যখন এটার জন্য এটাকে তথ্য উপাত্ত করে বিশ্লেষণ করব তখন এবং সিদ্ধান্ত নেব নেতিবাচক প্রভাব পড়ে এটার উপরে। এই প্রশ্নমালা পদ্ধতিতে উত্তরদাতার মধ্যে একই ধরনের উত্তর আচ্ছা, এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন? এই বিষয়টা বুঝতে পেরেছেন? এই যে এটা নির্ধারিত প্রশ্নমালা সম্ভব এটা বুঝতে পেরেছেন? তিনি বলেন তো কি অর্জন? ম্যাম আরেকটু বুঝাই দেন। আচ্ছা, এখানে বলছে কি প্রশ্ন সময় সম্ভাব্য উত্তর খুঁজে বের করা সম্ভব হয় না, তাই অনেক ক্ষেত্রে সম্ভাব্য উত্তর প্রশ্নমালা থেকে বাদ পড়ে যায়। যিনি গবেষক যিনি প্রশ্নমালাটা তৈরি করছেন অনেক সময় হয় কি যে সঠিক উত্তরটা সহজে উত্তর ওটা উনিও ঠিকভাবে ওটা করতে পারছেন না, বের করতে পারছেন না। তার ফলে হয় কি যে অনেক সময় বা যিনি উত্তর দিবেন উনি ওটাকে বের করতে পারেন, যার যেটি দেন এটা উত্তরদাতার জন্যই আছে। কারণ কি যে উত্তরগুলো খুব কাছাকাছি থাকে, তো খুব কাছাকাছি থাকে, তখন উনি সঠিক উত্তরটা খুঁজে বের করতে পারে না এবং না করার প্রধান কারণ যে সেই বিষয়টা সম্বন্ধে তার জ্ঞানের অভাব আছে। এই জন্য যিনি উত্তর দিবে তাকে কিন্তু সম্বন্ধে গবেষককে খুব ভালোভাবে একটা ধারণা দিতে হবে, উদ্দেশ্যটাও তাকে জানাতে হবে। যদি উত্তরটা সঠিক উত্তর দিতে না পারেন তাহলে কি হবে, যে নিশ্চয়ই তাহলে আমাদের গবেষণার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। এই প্রশ্নগুলো পদ্ধতিতে উত্তরদাতার মধ্যে একই ধরনের উত্তর প্রবণতা সৃষ্টি হয়, যেমন বিভিন্ন প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিতে দিতে শেষ পর্যন্ত প্রশ্নের দিয়ে ঠিক মতো না থেকেই তিনি উত্তর হ্যাঁ বা না দিয়ে ফেলতে পারেন। এটা অনেক সময় হয় যে হ্যাঁ না এরকম সময় এমন করেন যে উত্তরের দিকে না তাকিয়ে উনি শেষ পর্যন্ত হ্যাঁ বা না এ ধরনের উত্তর দিয়ে ফেড আপ হয়ে যায় আর কি। আচ্ছা, এখন ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার। উন্মুক্ত প্রশ্নমালায় প্রশ্নের শেষে কোনো প্রকার উত্তর দেওয়া থাকে না। উত্তর
তো উত্তর কতটা আগে থেকে নির্ধারণ করে দেওয়া যায় না, তবে প্রত্যেক প্রশ্নের উত্তর শেষে উত্তর দেওয়ার জন্য কিছু নির্ধারিত থাকে, যা উত্তর দেওয়ার কর্তৃক প্রণীত। যেমন এসএসসি পর্যায়ে মূল্যায়ন পদ্ধতির অবনতির কারণ কি, এর উত্তরে উত্তরদাতা অনেক কিছু লিখতে পারেন। অনেক গবেষক প্রয়োজন হলে কাগজ ব্যবহার করতে বলেন, তাই উত্তরদাতাকে প্রশ্নের জবাব ছোট বা বড় আকারে লিখতে হয়। যেমন গাড়ি ড্রাইভিং এর সময় মোবাইল ফোন ব্যবহার করা কেন উচিত নয় লিখুন। অর্থাৎ এইখানে উন্মুক্ত যেহেতু আর কি, এটা একদম যার যেটা মতামত সেটা প্রকাশ করার অবকাশ থাকে, সুযোগ দেওয়া হয়। যে যতটুকু পারে, যদি তার জন্য কাগজ নিতে সে প্রস্তুত থাকে বা প্রয়োজন হয়, তাহলে কাগজ নিতে পারে। হ্যাঁ, তো এইভাবে বিভিন্ন প্রশ্ন বলা হলো, যেমন গাড়ি ড্রাইভিং এর সময় মোবাইল ফোন কেন ব্যবহার করে, এটা আমরা এক একজন এক একভাবে লিখবো, তাই না? বা বলা হলো যে এসএসসি পরীক্ষার সময় কেন অবনতির কারণ কি, এসএসসি পর্যায়ে মূল্যায়ন পদ্ধতির ম্যাম নির্ধারিত প্রশ্ন উত্তরটা দেয়া থাকে তো? হ্যাঁ, নির্ধারিত প্রশ্নমালায় দেওয়া থাকে যেমন এমসিকিউ। তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, এটা কিন্তু নিয়মিত, মানে এর কিন্তু আমি বানায় কিছু বলতে পারবো না, ঠিক না? হ্যাঁ, আর উন্মুক্ততে ওখানে আমি ডিটেইলস অ্যানসার দিতে পারবো। হ্যাঁ, উন্মুক্ত আপনি ডিটেইলস দিতে পারবেন, এখানে আপনার মতামত প্রকাশের যথেষ্ট স্বাধীনতা আছে। আচ্ছা, উন্মুক্ত প্রশ্নমালা উত্তরমূলক প্রশ্নমালা এখানে তথ্য সংগ্রহে অক্ষম, সেখানে উন্মুক্ত সংগ্রহ করা, যেখানে আমরা নির্ধারিত উত্তরমূলক আমরা বললাম না একটু যে সবসময় সঠিক খুঁজে পাওয়া যায় না, সম্ভাব্য উত্তর, সেখানে কিন্তু উন্মুক্ত প্রশ্নমালা ব্যবহার করে তথ্য সংগ্রহ করা সম্ভব। যা প্রশ্ন, হ্যাঁ বলেন। স্লাইডটা বড় করে দেখালে ভালো হতো, আগেরটার মতো ফুল করে দেখালে ভালো হতো। কোনটা? ম্যাম দেখা যাচ্ছে, কেউ না বুঝলে ম্যাম করে নেবে, সমস্যা নাই। হ্যাঁ, নির্ধারিত করে সেটা জুম করা যাবে ম্যাম। আগেরটা তো বড় করে দেখা গিয়েছিল, এই জন্য বললাম। এটা তো দেখাই যাচ্ছে সব। জি ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম, জুম করে নিন। আচ্ছা, নির্ধারিত বলে যে নির্ধারিত উত্তর প্রশ্নে যেখানে আমরা অনেক সময় একটু বলা হচ্ছে সব সম্ভব নাও পেতে পারি আমরা, তাই না? তো সেখানে কিন্তু প্রশ্নমালা ব্যবহার করে, কারণ আপনি প্রশ্ন করলেন সেখানে সে তার মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে, তাই না? তখন কিন্তু আমরা আসলে উত্তরটা অনেক সময় পেয়ে যাই। উন্মুক্ত প্রশ্নমালা পদ্ধতিতে উত্তরদাতাগণ উত্তরদানের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে, যেটা বলাই হচ্ছে বারবার। অসুবিধাটা কি? এই পদ্ধতির সবথেকে বড় ধরনের অসুবিধা হলো যে এই পদ্ধতিতে সংগৃহীত তথ্য সম্পর্কে সংকেতায়ন ও প্রক্রিয়াজাত করা খুবই কঠিন। কারণ উন্মুক্ত, কারণ কি তো সংকেতায়ন এবং মানে কোডিং যেটাকে এবং প্রক্রিয়াজাত করা খুবই কঠিন। উন্মুক্ত প্রশ্নমালায় প্রশ্নমালা পদ্ধতি সব থেকে বড় ধরনের অসুবিধা কেন, সমস্যাটা কেন বলো? উত্তর এক এক রকম আসতে পারে। হ্যাঁ, এত বেশি মতামত দেয়, তাই না? অনেক মতামত থাকে, এত মতামত দেয়। হ্যাঁ, এটাকে এত বিভিন্ন ধরনের মতামত সংগ্রহ করে, তথ্য সংগ্রহ করে এগুলোকে কোডিং করা এবং প্রক্রিয়াজাত করা অনেক কঠিন হয়। দেখা গেল যে সব বেশিরভাগই ভিন্ন ভিন্ন ধরনের তো তখন এগুলোকে তো উপাত্ত আকারে সাজানো কঠিন, উপাত্ত করা যায় না। আচ্ছা, তারপর হচ্ছে কি, গবেষণার এলাকাভুক্ত দাতা যদি শিক্ষিত হন, তবে সেক্ষেত্রে প্রশ্নমালা পদ্ধতি ব্যবহৃত হতে পারে। শিক্ষিত না হলে এটা সম্ভব, মানে এই ক্ষেত্রে সমস্যা, উত্তরদাতার পক্ষে লিখিত উত্তর প্রদান করা সম্ভব নয়। যারা লিখিতভাবে এটা দিতে পারবে না, উন্মুক্ত প্রশ্নমালা এটা এখানে
সুবিধাজনক নয়। কিছু দিল আর কিছু দিল না, কিন্তু এমন একটা প্রশ্নের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে চাচ্ছি, সেটা তখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না তথ্য সংগ্রহ করা, তাই না? কয়েকজনের কাছে হয়তো করতে পারলাম। আচ্ছা, উন্মুক্ত গবেষণা, আচ্ছা, প্রশ্নমালা পূরণ করতে অনেক সময় দর্শকের পদ্ধতি উত্তরণে অনেকে অসম্মতি জানান। আসলে এই যে লিখিত যখন ইয়ে দেয় এই ধরনের প্রশ্ন থেকে উন্মুক্ত, তখন কিন্তু আসলে ভালো লাগে না। হ্যাঁ, আমরা তো অনেক সময় করি, তো ওই টিক চিহ্নটাই ভালো লাগে। আবার চিহ্নটা তো টিক দিতে দিতে অনেক সময় ইচ্ছা মতো দিয়ে দেই, অনেক সময় এত কিছু সব এই, আব্দুল আজিজ ভাই কল চাপ এখানে বলছি যে এখানে সময় লাগে, তাই না? যেহেতু লিখিত আকারে জি ম্যাম। দিচ্ছে, আপনি একটা নির্ধারিত প্রশ্ন টিক চিহ্ন দেন, তাহলে কি হবে যে খুব দ্রুত আমরা লিখতে পারি, কিন্তু যখন লিখিত আকারে দেবো তখন কিন্তু সময় লাগে বেশি। আচ্ছা, উত্তর ভিন্ন রকম হয় বিশ্লেষণ করে, যেটা আমরা আগে বললাম আর কি, আগে যেটা মিশ্র প্রশ্নমালা। আমরা এখন আসি মিক্সড কোশ্চেনিয়ার। মিক্সড মানে দুইটি থাকবে, যে ধরনের প্রশ্নমালা তথ্য সংগ্রহের জন্য নির্ধারিত উন্মুক্ত এই উভয় প্রশ্নমালা ব্যবহার করা হয়, তাকে আমরা মিশ্র ও প্রশ্নমালা হিসেবে অভিহিত করি। মূলত গবেষকরা কোনো নির্ধারিত প্রশ্নের সূত্র ধরে উন্মুক্ত প্রশ্ন করে থাকে। যেমন মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পর্কে করেন কি? হ্যাঁ, না। হ্যাঁ, না হলে কেন করেন না, সেটা তখন আপনাকে লিখতে হবে। হ্যাঁ, কিভাবে লিখতে? মতামতটা প্রকাশ করতে হবে। স্বাধীনতা আছে বা স্বাধীন আপনি কিভাবে আপনি আপনার মতটা প্রকাশ করছেন, যে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার সমর্থন করেন কি না। হয়তো বলবেন যে আমি করি না, বা কেউ হয়তো বলবেন যে করি। বিভিন্ন জন বিভিন্নভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন। আমাদের তার সময় নাই, যেহেতু আমার মনে হয় আজকে জি ম্যাম। নেক্সট ক্লাস আছে, ও চাইলো, যে নিতে চাইলো যে একটু বলেন, কে যেন গেলাম, বিপুল কি নিতে চান এখন? আপনি পিডিএফ আকারে দেওয়া যাবে না ম্যাম? কোনটা যাবে না ফাইলটা? হ্যাঁ, দেওয়া যাবে, দেওয়া যাবে। আমি আপনার পুরো ম্যাম একটা এটা হলে আমার জন্য সুবিধা হতো ম্যাম। আমি ওটাই ম্যাম। করতে চাচ্ছিলাম, ম্যাম। বলেন একটা একটা ম্যাম, করে ইউনিট ম্যাম। বলেন। জি ম্যাম। ম্যাম, আমাকে আপনি যে মেইল করে দিলে তাহলে সবাইকে সার্ভ করতে পারবো, সবাইকে দিতে পারবো। আমাকে মানে তাহলে আপনি unit- মেইল করে দিন। জি ম্যাম, আপনার পিডিএফ ফাইল ইউনিট ভিত্তিক। এই ডিভাইস, তাই না? হ্যাঁ, জি তো পিসি দিয়ে হয়তো পিসি থেকে মেসেঞ্জারে দিয়ে দেন ওই ম্যাম, ফাইলটা। আমাদের যে এই গ্রুপ আছে ম্যাম, মেসেঞ্জার গ্রুপ আছে ম্যাম, তাহলে হয়ে যায়। আচ্ছা, মেসেঞ্জারে ওই পিসি থেকে দেওয়া যায়। জি ম্যাম। এই তো ম্যাম, আপনার যেটা সুবিধা ম্যাম, আপনার যদি আচ্ছা। গ্রুপে হয় তাহলে গ্রুপে দিয়ে ম্যাম, দেন ম্যাম, আর যদি যেহেতু মনে আপনি করেন যে গ্রুপে আমাকে আছেন দিতে ম্যাম, তাহলে আপনি আছেন তাহলে আপনি গ্রুপে আমি- দিয়ে দেন। আমি চিন্তা ভাবনা করে দিব। এখন আপনি তাহলে নেবেন বিপুল? বিপুল ম্যাম যতটুকু পারা যায়। আচ্ছা, নেন কত নাম্বার? 44 পরেরটা, আচ্ছা, পরেরটা 44 তো হ্যাঁ, ম্যাম। তারপরটা ম্যাম, আচ্ছা, জি ম্যাম। তারপরটা ম্যাম, 4 ম্যাম। তারপরটা তারপর 8 নাম্বার আছে ম্যাম, 49 নাম্বার। ওই যে আজকে হলো,
আর ম্যাম 49 নাম্বারটা একটু দিলে ভালো হতো। পরটা এগুলা হয়েছে? জি ম্যাম, হয়েছে। তাহলে আমি এরপর পিডিএফ করে আপনাদেরকে দিব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আপনার ক্লাসে জয়েন হবে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে ম্যাম। ওকে হ্যাঁ, ম্যাম। ঠিক আছে। আল্লাহ হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।